Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I qualified my NEET in 2022 with All India rank 594 and a score of 685. আমরা ক্লাস 12 এর চ্যাপ্টার নাম্বার 1 অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস। ফ্লাওয়ারিং প্লান্টস বলতে সপুষ্পক উদ্ভিদ। এবার সপুষ্পক উদ্ভিদ বলতে কাদেরকে বুঝি আমরা এক্ষেত্রে? সপুষ্পক উদ্ভিদ বলতে সেই সমস্ত উদ্ভিদগুলি যারা নিজেদের পুষ্প পুষ্প মানে কি ফুল, যারা ফুল বহন করে, তাই তো ফ্লাওয়ারিং প্লান্ট। তো কাদের মধ্যে ফুল রয়েছে, ফুল থেকে ফল হয় এরকম প্লান্ট গুলি কোনগুলি রয়েছে? এগুলো আমরা জানি জিমনোস্পার্ম, সরি অ্যাঞ্জিওস্পার্ম, রাইট? এই অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজিরাই হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। আমরা এই সপুষ্পক উদ্ভিদগুলির মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জনন সম্পর্কে, তো জননের বিভিন্ন মাধ্যমগুলি হয়। অঙ্গজ জনন দেখেছিলাম আমরা, তাই তো। ভেজিটেটিভ রিপ্রোডাকশন ছিল, অঙ্গজ জনন ছিল, অযৌন জনন হিসেবে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ভাগও ছিল, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন সব থেকে জরুরি যেটা বা যৌন জনন, সেই যৌন জনন সম্পর্কে জানবো। যৌন জনন মানে কি? প্রথমত এটাই বোঝো যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন সেক্সুয়াল রিপ্রোডাকশন এন্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। যৌন জনন এবং অযৌন জননের মধ্যে যদি কেউ পার্থক্য জিজ্ঞেস করে, তো পার্থক্য হচ্ছে অযৌন জননে একটি জীবের, তাই তো, একটি জীব ইনভলভ, অর্থাৎ একটি জীব তার কিছু স্পোর তৈরি করবে অথবা কিছু কি, তাই তো। সেই স্পোর গুলি থেকে বা বাডিং দিয়ে বা বিভিন্ন মাধ্যমে, তাই তো, বিভিন্ন মাধ্যমে সে কি করতে পারে, নিজের পরবর্তী জেনারেশন তৈরি করতে পারে। আর যৌন জননে কি? যৌন জননে দুটো অর্গানিজম থাকে, দুটো অর্গানিজম দু রকমের স্পোর বা গ্যামেট তৈরি করবে। সেই গ্যামেট গুলি হতে পারে আইসোগ্যামাস, একই রকম, বা হতে পারে আলাদা রকম, তাহলে বলবো অ্যানাইসো, বা একটি খুবই ছোট আর একটি খুবই বৃহৎ এবং মিষ্টাল, যেটাকে উগামাসও বলা হয়। তো এই বিশেষ কিছু প্যাটার্ন কে ফলো করে যৌনজনন ফলো হয়। হ্যাঁ, তো প্রধানত সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে বা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে যৌনজনন কিভাবে হয়, তার পদ্ধতিগুলি কি এবং তার প্রোডাক্ট কি, আমরা এটা সম্বন্ধে জানবো। সবার আগে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ সপুষ্পক উদ্ভিদের মধ্যেই কেন জনজনন এসেছে, কারণ সপুষ্পক উদ্ভিদের মধ্যেই পুষ্প বা ফুল যেটি রয়েছে সেটি হচ্ছে জনন অঙ্গ। অর্থাৎ এটির মধ্যেই এই সমস্ত গ্যামেট গুলি তৈরি হয়, পুং গ্যামেট বা স্ত্রী গ্যামেট, যেগুলি পরবর্তী তাদের মিলনের ফলে নিষেক সংঘটিত হয় বা যৌনজনের সম্পন্ন হয়। তো আমরা ফ্লাওয়ার সম্বন্ধে ডিটেলে জানবো, তারপর আমরা জানবো প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, অর্থাৎ যতক্ষণ অব্দি নিষেক হয়েছে, নিষেকের আগে অব্দি, যাতে প্রাক নিষেক, নিষেকের আগে অব্দি যে সমস্ত গঠন এবং ঘটনাবলীগুলি হয় সেগুলি সম্বন্ধে জানা। তারপর নিষেক সম্বন্ধে ভালো করে জানা, নিষেক বলতে কি বুঝি, নিষেকের সাধারণত নিষেক হয়, নিষেক সম্বন্ধে কি বুঝি, এবং পোস্ট ফার্টিলাইজেশন বা নিষেকের পরবর্তী ঘটনা না এক্স্যাক্টলি এখানে এক্ষেত্রে বলতে পরবর্তী গঠনও দেখতে চাই আমরা, এবং কি কি ঘটনা সমূহ সম্পন্ন হচ্ছে সেগুলো। ওকে, আর অ্যাট দ্য লাস্ট অ্যাপোমিক্সিস বা পলিএমব্রিয়নি সম্বন্ধে জানবো। আর নট উই লাকি দ্যাট প্লান্টস রিপ্রোডিউস সেক্সুয়ালি, আমরা কি খুবই ভাগ্যবান নই যে উদ্ভিদরা যৌনজনন, এনসেট কেন এই লাইনটা বলছে, কারণ দেখো, যখনই ফুলেরা যৌন জননে পার্ট করে তখন তাদের মেইন জনন অঙ্গ হচ্ছে ফুল। আর এই ফুলগুলি আমরা জেনে দিই, এগুলো আমাদের শোভা বৃদ্ধি করে 1 নম্বর, দেন সুবাস, সুগন্ধ, তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা জানি ফুল আমাদেরকে বিভিন্ন ভাবে মুগ্ধ করে তোলে, তাই তো। এবার আমরা যে এই কালার দেখে বা এই যে উজ্জ্বল বর্ণ দেখে, ফুলের যে উজ্জ্বল বর্ণ দেখে আমরা এর প্রতি আকৃষ্ট হই, এটা কি শুধুমাত্র আমাদের আকৃষ্ট করার জন্য? এটা হচ্ছে মেইনলি এটি এই যে ফুলের এত বর্ণ, ফুলের এত প্রকার, ফুলের এত গঠন, এত সজ্জাকরণ, সবকিছুই হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননে সাহায্য করা, তাই তো। ফুল এর জন্য উপস্থিত নেই যে আমরা দেখবো, আমরা ব্যবহার করবো তার জন্য। ফুল এই যত কিছু ফিচার গুলো দেখতে পাচ্ছি সেগুলো সে নিজের জন্য ব্যবহার করে, যেগুলো থেকে আমরা কোনো না কোনো ভাবে বেনিফিট পাই। তো সমস্ত যে ফ্লাওয়ারিং প্লান্ট গুলি রয়েছে বা সপুষ্পক উদ্ভিদ অ্যাঞ্জিওস্পার্ম গুলি রয়েছে, সবগুলির মধ্যেই সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়, অর্থাৎ যৌন জনন দেখতে পাওয়া যায়। এবং এই লুক অ্যাট ডাইভার্সিটি অফ স্ট্রাকচার ইন ইনফ্লোরেসেন্স, তাই তো। তুমি যদি ভালো করে দেখো, তো এদের মধ্যে পুষ্পের একটা বিন্যাস রয়েছে, বিশেষ পুষ্পের বিন্যাস রয়েছে, তাই তো। এবং ফ্লাওয়ারের মধ্যে সেই ফ্লাওয়ারের পার্ট গুলি, তাই তো, প্রত্যেকটি ফুলের অংশগুলি তাদেরও গঠন যদি দেখো সবার আলাদা, এবং তারা বিভিন্ন ধরনের অ্যাডাপ্টেশন কে ফলো করেছে, বিভিন্ন ধরনের অভিযোজন দেখতে পাওয়া যায়, যেগুলি ফল এবং বীজ গঠনকে সুনিশ্চিত করে তোলে। ওকে, এই চ্যাপ্টারে মেইনলি আমরা সেই সমস্ত ধরনের গঠনগুলি, তাদের স্ট্রাকচার গঠন, তাদের শারীরবৃত্তীয় অঙ্গ সংস্থান, এবং কিভাবে এই সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন সম্পন্ন হয় ফ্লাওয়ারিং প্ল্যান্ট বা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে,
সেটা আমরা জানবো। তো প্রথম পার্ট, ফ্লাওয়ার বা জননাঙ্গটা, সেটা সম্বন্ধে জানার চেষ্টা করি। ফুল, ফুলই হচ্ছে এই অ্যাঞ্জিওস্পার্মের বা সপুষ্পক উদ্ভিদ, গুপ্তবীজী উদ্ভিদের প্রধান এবং সব থেকে চিত্তাকর্ষক অঙ্গ। তো ফ্যাসিনেটিং একটা অর্গান, তাই না? তুমি দেখো যে মানুষের সাথে ফুলের একটা খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা আদিমকাল যুগেই ফুলকে বিভিন্ন ধরনের নান্দনিক দিকে, বিভিন্ন ভাবে সামাজিক, ধর্মীয়, এই তো ঔষধি হিসেবে, সাংস্কৃতিক দিক থেকে বিভিন্ন ভাবে এগুলোকে ব্যবহার করেছি। ফুলকে অ্যাজ আ সিম্বল অফ, লাইক অনেক সময় আমরা এটাকে ভালোবাসা, স্নেহ, এই তো ওকে যদি লাভ এক্সপ্রেস করতে হয় সেও ফুল দেয়। আবার যদি মৃতকে, এই তো শোভা, মৃতকে শোক প্রকাশ করার জন্য সেখানেও ফুল দেওয়া হয়েছে, তাই তো গ্রিফ, মর্নিং সব ক্ষেত্রে। তো ৫টি এরকম ফুলের নাম বলো যেগুলি শোভাবর্ধক ফুলের নাম বলতে পারো। অবশ্যই তোমরা জানো, রাইট? এবার এখানটায় আমি যেটা মেইনলি ফোকাস করছি সেটা হচ্ছে, হ্যাভ ইউ হার্ড অফ ফ্লোরিকালচার? তোমরা কি ফ্লোরিকালচার জানো? ফ্লোরিকালচার হচ্ছে ফুলের চাষ। হর্টিকালচার হচ্ছে, দেখো ৩টি টার্ম: এগ্রিকালচার, হর্টিকালচার এবং ফ্লোরিকালচার। এগ্রিকালচার হচ্ছে এদের মধ্যে, এগ্রিকালচারে মেইনলি ক্রপস দেরকে, যখন আমরা চাষাবাদের কৃষিকাজ যেটাকে বলি আমরা, তো ক্রপ বা শস্য উৎপাদন করা হয় প্রক্রিয়া। হর্টিকালচার হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস, ভেজিটেবলস এদেরকে গ্রো করানো। আর ফ্লোরিকালচার হচ্ছে ফ্লাওয়ার কে গ্রো করা। নয়তো অনেক জায়গায় দেখেছো ফ্লাওয়ার প্ল্যান্ট থাকে অনেক, যেখানে প্রচুর পরিমাণে ফুলগুলিকে চাষ করা হয়, সেটা হচ্ছে ফ্লোরিকালচার। ওকে। তো যেমন আমাদের কাছে ফুল একটা খুবই সুন্দর একটা অঙ্গ উদ্ভিদের, সেরকমই একজন বায়োলজিস্টের কাছে, জীববিজ্ঞানীর কাছে ফুল একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ সংস্থানগত দিক থেকে এবং এমব্রিওলজিক্যাল বা ভ্রূণতত্ত্ব দিক থেকে একটা বিশেষ আকর্ষণজনক একটা বস্তু। কারণ এটি হচ্ছে সাইট ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন, এখানে হচ্ছে যৌনজন্ম সম্পন্ন হয়। তো তোমরা আগেও অনেক জেনে এসছো যে ফুলের কি কি পার্ট রয়েছে, তবু এখানে একটা লংগিটিউডিনাল সেকশন বা লম্বচ্ছেদের মধ্যে দেখো, লম্বচ্ছেদ মানে কি, একটা ফুল ছিল এরকম, সেই ফুলটাকে আমরা সাপোজ দিস ইজ দ্য ফ্লাওয়ার, ওকে। তো এই ফুলটাকে যদি আমি মাঝ বরাবর এখান থেকে একটা কাট সেকশন নিয়ে নিই, এখানে এরকম ভাবে কেটে কাটা হয়েছে, তারপর যদি দেখা হয় তো এটা এরকম দেখতে পাওয়া যায়। এর মধ্যে ফুলের সবগুলো অংশ দেখতে পাচ্ছি। ফুলের অংশ বলতে এখানে আমরা প্রথমে দেখো কি কি আছে: সেপাল বা যেগুলিকে আমরা বলি বৃতি, দেন পেটাল বা পাপড়ি, ওকে, অ্যান্থার বা পুংকেশর চক্র। দেখো এইখানে অ্যান্থার আর অ্যান্থারের ফিলামেন্ট, ওকে, এটা হচ্ছে অ্যান্থার, এটা ফিলামেন্ট, দুটো মিলে হচ্ছে তোমার অ্যান্ড্রয়েশিয়াম বা পুংকেশর চক্র যেটাকে বলছি, এটা পুংকেশর চক্র। আর স্টিগমা, এই যে স্টিগমাটি, এই পুরোটা স্টাইল এবং তার সঙ্গে একটা ওভারি, তিনটে মিলে তৈরি করে হচ্ছে গাইনোসিয়াম বা স্ত্রী কেশর চক্র। ওকে। তো আমরা অলরেডি, তোমরা মরফোলজি চ্যাপ্টারে জেনেছো, অঙ্গ সংস্থানে জেনেছো যে কিভাবে এই অ্যান্ড্রোসিয়াম গুলির পার্ট গুলি কি, অর্থাৎ অ্যান্থারে কি রয়েছে, অ্যান্থারে পর তারপর অ্যান্থারের কার সেকশনে দেখানো হয়েছিল, ঠিক আছে? তারপর তোমার জানো যে স্টিগমা, স্টাইল, ওভারি সবগুলি সবগুলি আলাদা আলাদা প্যাটার্ন রয়েছে, তাই তো? এই যে বৃতি আর সেপাল, পেটাল, এদের হোল গুলোকে কি বলা হয়, একসঙ্গে এদের কি কি বলা হয়, বিভিন্ন ধরনের প্যাটার্ন, এগুলো তোমরা জেনেছো। এই চ্যাপ্টারে মেইনলি আমরা যেটা ফোকাস করবো সেগুলি হচ্ছে আমাদের দুটো ফোকাস। একটা হচ্ছে মেল জন অর্গান, সেটা হচ্ছে এই অ্যান্ড্রয়েশিয়ামটি, আর ফিমেল অর্গান যেটা হচ্ছে গাইনোসিয়াম। প্রধান আমাদের এই দুটি টার্গেট থাকবে। ওকে। তো প্রি ফার্টিলাইজেশন না বা নিষেকের আগে প্রাক নিষেক গঠন সমূহগুলি দেখি এবং যে সমস্ত ঘটনাগুলি হয়ে থাকে সেই ঘটনা সমূহগুলি জানার চেষ্টা করি। চলো, এই যে একটা কোনো একটা গাছের মধ্যে ফুল হবে, তাই তো, এই ডিসিশনটা অনেক আগেই নিয়ে নেওয়া হয় যে হ্যাঁ, এই গাছের মধ্যে ফুলের আবির্ভাব হতে চলেছে। এবার কিভাবে সেগুলি হয়, বিভিন্ন হরমোন ঘটিত বা গঠনগত কিছু পরিবর্তন আসে, যেগুলির কারণে আলটিমেটলি সেখানে ডিফারেন্সিয়েশন হয়, অর্থাৎ বিভেদীকরণ হয়। কিসের বিভেদীকরণ হয় এবং ফার্দার ডেভেলপমেন্ট হয়। তো বিভেদীকরণ এবং বৃদ্ধি হয় কিসের, ফ্লোরাল প্রাইমোর্ডিয়াম বা পুষ্প, ফ্লোরাল প্রাইমোর্ডিয়াম বা যে ফুলের আদি গঠনটা রয়েছে, ঠিক আছে, সেই আদি গঠনটার বিভেদীকরণ এবং অধিকতর পরিস্ফুরণ ঘটে, যার প্রভাবে আলটিমেটলি ফ্লাওয়ার তৈরি হয়। তো ইনফ্লোরেসেন্স, তোমরা তো জানো ইনফ্লোরেসেন্স মানে হচ্ছে পুষ্পের যে বিন্যাসটি। এই পুষ্প বিন্যাস গঠিত, ইনফ্লোরেসেন্স ফর্ম হুইচ বিয়ার দ্য ইন ফ্লোরাল বার্ড অ্যান্ড দ্য ফ্লাওয়ার, এগুলির মধ্যে প্রধানত পুষ্পমুকুল, এবং এই পুষ্পমুকুলগুলি আলটিমেটলি পরবর্তীকালে পুষ্পে পরিণত হয়, তাই তো? পুষ্পের মধ্যে যদি দেখি, পুষ্পের মধ্যে মেল পার্ট রয়েছে, ফিমেল রিপ্রোডাক্টিভ গঠন, তাই তো? একটা একটা গঠন রয়েছে যেটা পুং জননতন্ত্রকে ডিফাইন করে।
আরেকটা রয়েছে যেটা স্ত্রী জননতন্ত্রকে নির্দেশ করে। তো প্রধানত যদি সেই দিক থেকে দেখতে যাই, তো তোমরা দেখবে অ্যান্ড্রোসিয়াম যেটি ছিল, অ্যান্ড্রোসিয়াম নামে বা পুংকেশর চক্র যেটি ছিল, পুংকেশর যে আবর্তনে ছিল, সেটা সম্প্রীতি নিজেকে কি হিসেবে পুংজননতন্ত্র দেখায়। তাহলে পুংকেশর চক্র বা অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রো কথাটা একটা মেয়েদের ছেলেদের ক্ষেত্রে ইউজ হয়, অ্যান্ড্রোজেন, তাই তো? সেরকমই স্ত্রীদের ক্ষেত্রে রয়েছে স্ত্রী জননন্তন কেশর, স্ত্রী কেশর চক্র বা স্ত্রী স্তবকও বলা হয় এটাকে, সেটা স্ত্রী কেশর চক্র, স্ত্রী স্তবক, এটা পুংস্তবক অ্যান্ড্রোসিয়াম, আর স্ত্রী স্তবক হচ্ছে গাইনা, গাইনা মেয়েদের ক্ষেত্রে গাইনেসিয়াম। ক্লিয়ার? ওকে। তো প্রথমে অ্যান্ড্রোসিয়াম বা পুংজননতন্ত্র দেখছি, অ্যান্ড্রোসিয়াম বা পুংকেশর চক্র। পুংকেশর চক্রের মধ্যে যদি দেখতে যাই, তো সেখানে আমাদের কি কি জিনিসগুলো জানতে হবে। এক, এই পুরো স্টামেনটা আমরা জানি, অ্যান্ড্রোসিয়াম হচ্ছে পুরো চক্রটিকে, অর্থাৎ সবগুলি আহ পুংকেশরকে একসাথে বলা হয় অ্যান্ড্রোসিয়াম। প্রত্যেকটা পার্টকে কি বলা হয়, প্রত্যেকটা পার্টকে বলা হয় স্টামেন বা পুংকেশর। তো আমরা পুংকেশরের গঠন সম্বন্ধে জানবো। আমরা জানবো পরাগ রেণু যে থাকে, এটা হচ্ছে পোলেন গ্রেন বা পরাগ রেণু সম্বন্ধে জানবো, এবং পরাগ রেণুগুলি যে অংশ থেকে তৈরি হয় বা পরাগ রেণুর যে থলিগুলি রয়েছে, পরাগ রেণু স্থলি, এগুলি সম্বন্ধে। ওকে। তো একটা টিপিক্যাল পুংকেশরের, একটা আদর্শ পুংকেশরের প্রধানত দুটি অংশ রয়েছে, সেগুলি হচ্ছে অ্যান্থার এবং ফিলামেন্ট, অর্থাৎ একটি পরাগধানী আর একটি পুংদণ্ড। প্রধানত এই দুটি অংশ রয়েছে একটা স্টেমেনের মধ্যে। ওকে। এই পরাগ যে পুংদণ্ডটি রয়েছে, এটা একটা দীর্ঘ সরু অংশ, ঠিক আছে, যেটা এটা একটা দীর্ঘ সরু বৃন্ত, যেটাকে আমরা বলি ফিলামেন্ট। আর এর একদম টার্মিনালে বা একদম শেষ অংশে দুই খণ্ড বিশিষ্ট একটা গঠন থাকে, বাইলোব স্ট্রাকচার। বাইলোব মানে দুটো গঠন, এরকম দুটো গঠন থাকে। দুটি গঠনযুক্ত একটা অঞ্চল থাকে, যেটাকে আমরা বলি অ্যান্থার বা পুং পরাগধানী। পরাগধানী কেন বলছে একে, কারণ এটি পরাগ গুলোকে ধরে রাখে, পরাগ রেণুগুলিকে ধরে রাখে। কিভাবে দেখো, ফিলামেন্টের যে প্রক্সিমাল এন্ডটি রয়েছে, তোমরা যদি দেখো ফুলের মধ্যে এটা কিভাবে অ্যাটাচ থাকে, ফুলের মধ্যে এরকম যে পাপড়ি গুলো, সাপোজ এটা তো দেখাচ্ছে, দেখো বৃদ্ধি, দেন এখানে পাপড়ি গুলো রয়েছে। তো আলটিমেটলি অ্যান্থার গুলি এভাবে অ্যাটাচ থাকে, রাইট? তো এভাবে অ্যাটাচ থাকে। এই যে ফিলামেন্টের যে প্রক্সিমাল পার্টটা রয়েছে বা ফিলামেন্টের যে উৎপত্তি স্থলে যে নিকটবর্তী অংশটা রয়েছে, যে নিকটবর্তী অংশটা কি, সেটা হচ্ছে থ্যালামাস। যেখানে উৎপত্তি হচ্ছে সেই নিকটবর্তী অঞ্চলটা হচ্ছে থ্যালামাস। থ্যালামাস যেটি পাপড়ির সঙ্গে জুড়ে থাকে। এবার বিভিন্ন প্রজাতির ফুলের মধ্যে যদি দেখো, এই যে স্টামেন বা এই যে পুংদণ্ডটা রয়েছে, এর দৈর্ঘ্য বিভিন্ন, এর সংখ্যা এবং দৈর্ঘ্য বিভিন্ন হয়, তাই তো? কারো ক্ষেত্রে 5টি রয়েছে, কারো ক্ষেত্রে 10টি রয়েছে। এই দৈর্ঘ্য যে রয়েছে, দৈর্ঘ্যটাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে, ঠিক আছে? তুমি যদি 10টা ভিন্ন ভিন্ন ফুল নিয়ে থাকো, দেখবে 10টার আলাদা আলাদা রকম রয়েছে। ওকে। এবার প্রত্যেকটি স্ট্যামেনকে যদি কেটে একদম পরিচ্ছন্ন ভাবে যদি কাটার পর সেটাকে পর্যবেক্ষণ করা হয় মাইক্রোস্কোপের মধ্যে, তারপর সেটি থেকে যদি একটা চিত্রাঙ্কন করা যায়, যে বিভিন্ন ধরনের পরাগের আকৃতি এবং সংযুক্তি সম্বন্ধে সুস্পষ্টভাবে তোমরা জানতে পারবে। বাট যেমনটা আমি বললাম যে স্টামেনের দুটো পার্ট ছিল, একটা ছিল আমি পুংদণ্ড সম্বন্ধে যেটা বললাম, যার প্রক্সিমাল এন্ডটা উৎপত্তি অঞ্চলে থ্যালামাসের সঙ্গে যুক্ত থাকে, আর টার্মিনাল এন্ডের মধ্যে কি থাকে, অ্যান্থার, অ্যান্থার বা পরাগধানী। তো এই পরাগধানীটাকে এই ক্ষেত্রে অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে বা ফ্লাওয়ারিং প্ল্যান্টদের ক্ষেত্রে এটি হয়ে থাকে বাইলোব, অর্থাৎ দুটি খণ্ডক রয়েছে এর মধ্যে, দুটি খণ্ডক। এবার প্রত্যেকটি খণ্ডক আবার যদি দেখো, প্রত্যেকটি খণ্ডকের মধ্যে আবার দুটি থিকা রয়েছে। তাহলে এরকম দুটি খণ্ডক রয়েছে, আর দুটি খণ্ডকের মধ্যে দুটি থিকা, এটা একটা থিকা, এটা একটা থিকা, সরি, এটাও থিকা, এটাও থিকা। তাহলে এই দেখো, এই পুরো অংশটা হচ্ছে লোভ, বুঝতে পেরেছি? পুরো অংশটা হচ্ছে লোভ, আর এক একটিকে আমরা বলছি থিকা। তাহলে দুটি লোভ, আর দুটি লোভের মধ্যে প্রত্যেকটি লোভ আবার ডাইথিকাস, মানে প্রত্যেকটি লোভের মধ্যে আবার দুটি থিকা রয়েছে। আর যদি ভালো করে দেখো, এটা তো আমি জাস্ট উপর থেকে দেখালাম অংশটা, এবার এটা তো এরকম রয়েছে লঙ্গিটিউডিনাল, থ্রিডিতে যদি দেখো এরকম। তো এর বরাবর একটা লম্বালম্বি, তাই তো, একটি অনুদৈর্ঘ্য খাঁজ রয়েছে, দেখো দৈর্ঘ্য বরাবর একটা অনুদৈর্ঘ্য খাঁজ রয়েছে, এটা পরাগধানীর দৈর্ঘ্য বরাবর বিস্তৃত হয়ে এই পুরো প্রকোষ্ঠটাকে বা এই যে চেম্বারটি রয়েছে, এগুলিকে দুভাগে ভাগ করে দিচ্ছে, দেখো, ডাইথিকাস। এই একটা থিকা, এই আরেকটা থিকা। তো এবার প্রত্যেকটি থিকা, তাই তো, এর যে প্রস্থচ্ছেদটা রয়েছে সেটাকে সম্বন্ধে একটু বিশেষ জানার চেষ্টা করি। চলো দেখো, অ্যান্থারের যে বাইলোব গঠনটা রয়েছে বা দ্বিখণ্ডক বিশিষ্ট যে গঠনটি রয়েছে, সেটা ভেরি ডিস্টিংক্ট ইন ট্রান্সভার্স সেকশন।
তো যদি ভালো করে দেখো, এই দ্বিখণ্ড বিশিষ্ট প্রস্থচ্ছেদের মধ্যে খুব ভালোভাবে দেখা যায় কিভাবে। যখন প্রস্থচ্ছেদের মধ্যে কেটে দেখবো, দেখো এরকম চারটি খণ্ড, চারটি টোটাল, চারটি সাইড রয়েছে। যদি ভালো করে দেখো অ্যান্সারটি চারটি মাইক্রোস্পোরাঞ্জিয়া, মানে জানো তো, চারটি পার্শ্ব রয়েছে, দেখো চারটা সাইড, এখানে একটা সাইড, এই একটা সাইড, এই একটা সাইড, এটা সাইড, এটা সাইড, ফোর সাইডের একটা স্ট্রাকচার বা টেট্রাগোনাল স্ট্রাকচার বলতে পারো। টেট্রাগোনাল দেখেছো কিরকম, টেট্রাগোনালের গঠন কিরকম হয়, এরকম। তো ঠিক এরকমই অনেকটা রয়েছে কিন্তু টেট্রাগোনাল ভাবে, যার মধ্যে কি রয়েছে, চারটি মাইক্রোস্পোরাঞ্জিয়া বা পরাগ রেণুস্থলী। ওকে, এগুলি একদম কর্নারের মধ্যে থাকে। তাহলে প্রত্যেকটা লোবের মধ্যে দুটো থিকা রয়েছে, প্রত্যেকটা থুপার মধ্যে তুমি বলতে পারো একদম কর্নার পার্টটা হচ্ছে একটা করে পরাগ রেণুস্থলী বা মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তাহলে টোটাল চারটে কর্নারে চারটে থাকবে, এরকম টাইপের মনে করতে পারো। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এরকম লঙ্গিটিউডাল খাদ চলে গেছে, ঠিক আছে। ঠিক আছে, তো এই যে মাইক্রোস্পোরাঞ্জিয়া গুলি রয়েছে, মাইক্রোস্পোরাঞ্জিয়া গুলি দৈর্ঘ্যে আরো বৃদ্ধি পায় এবং আলটিমেটলি এরা পরিণত হয় কিসে, পরাগথলি বা পোলেন স্যাকে। এবং তারা এই পুরো অনুদৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পায়, তাই তো। এবং কমপ্লিটলি যখন ম্যাচিওর হয়ে যায় তখন পুরো এই চেম্বারটা, পুরো রেণুথলিগুলি পরাগ রেণু দিয়ে পরিপূর্ণ থাকে। ঠিক আছে? তো একটা মাইক্রোস্পোরাঞ্জিয়ামের গঠন কি, সেটা সম্বন্ধে যদি দেখতে চাই, তো দেখো মাইক্রোস্পোরাঞ্জিয়াম গঠনটা এখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে, এই জায়গাটা দেখো। এটা যদি বুঝে যাও, তাহলে তার থিওরিটিক্যাল পার্টটা লেখা আছে সেটা বুঝে যাবে। তো হোয়াট ডাজ ইট সে, এটা অনুযায়ী টোটাল দেখো মাইক্রোস্পোরাঞ্জিয়াম গুলি গঠন দেখো, এর মধ্যে কিছু বাইরের দিকে থাকে একটি লেয়ার, যেটাকে আমরা বলি এপিডার্মিস বা বহিঃত্বক, একদম একদম বাইরের দিকে রয়েছে বহিঃত্বক অংশ একটা। তার ঠিক নিচে থাকে এন্ডোথেসিয়াম, আর এন্ডোথেসিয়ামের পরে 2 থেকে 3টে লেয়ার থাকে হচ্ছে মিডিল লেয়ার বা মধ্যস্তর। ওকে, আর মধ্যস্তরের নিচে থাকে একটা বিশেষ কোষের দল, যেটাকে আমরা বলি ট্যাপেটাম। ট্যাপেটামের ট্যাপেটাম কাকে ঘিরে থাকে, একদম ভিতরে রয়েছে মাইক্রোস্পোর মাদার সেল বা পুংরেণু মাতৃকোষ। তো পুংরেণু মাতৃকোষ মানে এই মাতৃকোষ গুলো থেকে আলটিমেটলি পুংরেণু বা মাইক্রোস্পোর গুলো উৎপন্ন হবে। তো যেটা দেখতে পাচ্ছি এখানেও সেম, বাইরের লেয়ারটা। তো সব থেকে বাইরের বহিঃত্বকটি রয়েছে এপিডার্মিস, তারপরে রয়েছে এন্ডোথেসিয়ামের লেয়ার, দেন মিডিল লেয়ার বা মধ্যত্বক, মধ্যবর্তী স্তর বলে বলতে পারো, এবং একদম ভিতর দিকে রয়েছে এই গঠনটি, যেটি তোমরা বলতে পারো যে এটি প্রধানত পুংরেণুর মাতৃকোষ। ওকে, তো সেটা এখানে এসে দেখো, যখন ট্রান্সভার্স সেকশনে বা প্রস্থচ্ছেদে যদি একটা আদর্শ মাইক্রোস্পোরেঞ্জিয়ামকে আমরা দেখার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে টিপিক্যাল একটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম কিরকম গঠনে হয়, সার্কুলার শেপে হয়, এরকম পুরো সার্কুলার দেখতে পাচ্ছি, একদম বৃত্তাকার প্রকৃতির হয়। এবং এটি সাধারণত চারটি প্রাচীর স্তর দিয়ে পরিবৃত থাকে। সব থেকে বাইরের স্তরটা হচ্ছে এপিডার্মিস বা বহিঃত্বক, তার ভিতরের স্তরটি হচ্ছে এন্ডোথেসিয়াম, তারপর মধ্যস্তরটি, এবং সবার শেষে ট্যাপেটাম। যেগুলো এপিডার্মিস, দেন এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার এবং ট্যাপেটাম। এবার বাইরের যে 3টি লেয়ার বললাম, তাই তো, এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার এবং ট্যাপেটাম, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে প্রধানত মাইক্রোস্পোরাঞ্জিয়ামটিকে বা এই যে পরাগরেণুস্থলীটা রয়েছে সেটিকে সুরক্ষা প্রদান করা, এবং যখন পরাগরেণুগুলি ম্যাচিওর হয়ে যাবে, পরিণত হয়ে যাবে, সেই পরাগরেণুগুলি বিদীর্ণ হয়ে পরাগরেণুগুলির নির্গমনেও সাহায্য করে। পরাগরেণু নির্গমন কি করে হবে, পরাগরেণু নির্গমন হবে যদি এগুলির মধ্যে ডেহিসেন্স হয়, তো এই অংশটা দেখো ভেঙে গেছে। এই যে ডেহিসেন্স বা বিদারণ ঘটে পরাগধানীর, পরাগধানীর বিদারণ যেটা ডেহিসেন্স যেটা বলছি, সেই ডেহিসেন্সে সাহায্য করে এই বাইরের 3টে লেয়ার। ট্যাপেটাম নয়, ট্যাপেটাম মধ্যে বাকি 3টে লেয়ার। সব থেকে ভিতরের লেয়ারটি হচ্ছে ট্যাপেটাম। এই ট্যাপেটামের কাজ কি, ট্যাপেটামের কাজ হচ্ছে, ট্যাপেটাম হচ্ছে এই যে পুংরেণু মাতৃকোষগুলি রয়েছে, সেই পুংরেণু মাতৃকোষগুলিকে এটি পুষ্টি প্রদান করে। তো ট্যাপেটাম যেহেতু একটা নিউট্রিয়েন্ট প্রদান করার সময়, তো এর মধ্যে এর যে সাইটোপ্লাজমটি থাকে, সাইটোপ্লাজমটা একদম ঘন এবং এটি সম্পূর্ণ থাকে। সাধারণত এটি একাধিক নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে, কারণ এতে একাধিক নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে। এবং এবার বলো ট্যাপেটাম কি দ্বি নিউক্লিয়াস যুক্ত হতে পারে, হতেই পারে। সাধারণত এরা একের থেকে বেশি নিউক্লিয়াস যুক্ত হয়, আকারে অনেক বড় বেশি হয়, ঠিক আছে।
এবং এদের প্রধান কাজ হচ্ছে পুষ্টি প্রদান করা। তাকে ভিতরে অবস্থিত পোলেন গ্রেন গুলিকে বা যে পরাগধানীগুলি, পরাগ রেণু যেগুলি নারিশ হচ্ছে বা যেগুলি সেখানে উৎপন্ন হচ্ছে সেগুলিকে পুষ্টি প্রদান করা। তাহলে বলো হাউ ক্যাপিটাল সেলস, এরা কিভাবে দ্বিনিউক্লিয়াসযুক্ত হয়? সিম্পল। প্রথমে এদের ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়ে যায়, কিন্তু সাইটোকাইনেসিস হয় না। এটা হতে পারে, বা এরকম বলতে পারো দুটি ক্যাপিটামের প্রোটোপ্লাজমের ফিউশন হয়ে যেতে পারে। তবে এটা বেশি কমন, ঠিক আছে। ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয় কিন্তু আলটিমেটলি সাইটোকাইনেসিস হয় না, ফলে নিউক্লিয়াস দুটি নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে প্রধানত। ওকে, ওয়েন দ্য অ্যান্থার ইজ ইয়াং, যখন এই অ্যান্থারটি পরাগধানীটি একদম অপরিণত অবস্থায় থাকে, তো তখন সেখানে একদল তো ঘন সন্নিবিশিষ্ট সজ্জিত একই প্রকারের এরকম সবগুলি লাইক কম্প্যাক্টলি অ্যারেঞ্জ, ঘন সন্নিবিষ্ট ভাবে, একদম ঘন সন্নিবিষ্ট ভাবে একই ধরনের কোষগুলি সজ্জিত থাকে, যেগুলোকে আমরা বলি স্পোরোজেনাস টিস্যু বা রেণু ধারণ কলা। আর রেণু ধারণ কলাটা হচ্ছে এই যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম রয়েছে, মাইক্রোস্পোরাঞ্জিয়ামটির একদম সেন্টার পার্ট গুলিকে, পরাগরেণুস্থলী যেগুলি রয়েছে সেগুলি একদম কেন্দ্রীয় অঞ্চলটাকে এরা দখল করে থাকে। বাইরের দিকে তো সে বাইরের লেয়ার 4টি স্তর রয়েছে, ঠিক আছে, ট্যাপেটাম, মধ্যবর্তী স্তর, এন্ডোথেসিয়াম আর এপিডার্মিস। আর ভিতরে রয়েছে স্পোরোজেনাস টিস্যু বা রেণু ধারণ কলাগুলি, যেগুলি রেণু ধারণ করে, এগুলি পরে পরিবর্তিত হয়ে তৈরি করবে পরাগরেণু। যে পদ্ধতির মাধ্যমে এটা ম্যাচুরেশন হয় সেই পদ্ধতিটির নাম হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। ওকে, তো মাইক্রোস্পোরোজেনেসিস কি? মাইক্রোস্পোরোজেনেসিস হচ্ছে যত দিন দিন পরাগধানীটা যত বৃদ্ধি হতে শুরু করে, তত ভিতরে এর মধ্যে অবস্থিত যে রেণু ধারণ কলাগুলি রয়েছে বা স্পোরোজেনাস টিস্যুগুলি রয়েছে, সেগুলো মাইটোসিস ডিভিশন করতে শুরু করে, এবং একটি কোষ থেকে দুই থেকে চার, এভাবে 4টি কোষ তৈরি হয়। প্রথমে মাইটোসিস হয়ে থাকে। এবার কিন্তু কিছু কিছু কোষ রয়েছে যেগুলি স্পোরোজেনাস টিস্যুগুলি কি হয়, এদের মধ্যে মিওসিস ডিভিশন। এই মিওসিস ডিভিশনের ফলে আমরা জানি মিওসিস ফলে 2n থেকে 4টি এন তৈরি হচ্ছে, রাইট? তো এরকম একটা পুংরেণুর চতুষ্টায় বা টেট্রাড তৈরি হয়, মাইক্রোস্পোরের টেট্রাড, বা যেটাকে আমরা বলি পুংরেণু টেট্রাড। টেট্রাড, তো টেট্রাড মানে কটি কোষ? প্রত্যেক 4টি কোষ রয়েছে এবং প্রত্যেকটি কোষের প্লয়েডই কি হবে বলো? প্লয়েডই হবে এন বা হ্যাপ্লয়েড। মিওসিস ডিভিশন হয়েছে, 2n থেকে তৈরি হবে কি এন, 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 এন। ক্লিয়ার? এবার যেহেতু এই রেণু ধারণ কলাগুলি প্রত্যেকটি কোষ, তো প্রত্যেকটি কোষের ক্ষমতা রয়েছে যে প্রত্যেকটি কোষ থেকে একটা করে মাইক্রোস্পোর টেট্রাড, তো প্রত্যেকটি কোষ থেকে একটি করে মাইক্রোস্পোর টেট্রাড তৈরি হতে পারে। তাই প্রত্যেকটি রেণু ধারণ করার মধ্যে উপস্থিত প্রত্যেকটি কোষকে আমরা এক একটি পোটেনশিয়াল পোলেন বা পুং রেণু মাতৃকোষ বলতে পারি। আমি যেমনটা আগেও বলেছিলাম যে পুং রেণু মাতৃকোষ রয়েছে ভিতরে, এতে এখানে দেখানো হয়েছিল, দেখো একদম সেন্টারে রয়েছে মাইক্রোস্পোর মাদার সেল গুলো। মাইক্রোস্পোর মাদার সেল মানে এগুলোই তো হচ্ছে তোমার পরাগরেণু মাতৃ সেল, তাই তো? পুংরেণু, মাইক্রোস্পোর মানে কি? মাইক্রোস্পোর মানে তো পুংরেণু। তো এই পুংরেণু যে মাতৃকোষগুলি, তো এই যে পদ্ধতিটির মাধ্যমে একটি মাইক্রোস্পোর মাদার সেল থেকে বা একটি পরাগরেণু মাতৃকোষ থেকে 4টি পরাগরেণু তৈরি হয়, এই প্রক্রিয়াটিকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস বা মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোর তৈরি হওয়ার পদ্ধতিটি মাইক্রোস্পোরোজেনেসিস হতে পারে, ঠিক আছে। তো মাইক্রোস্পোর তৈরি হওয়ার এই পদ্ধতিটিকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোর গুলি যেমনটি বললাম যে মাইক্রোস্পোর গুলি কিভাবে তৈরি হয়, একটা মাইক্রোস্পোর মাতৃকোষ থেকে 4টি টেট্রাড রূপে তৈরি হয়, ঠিক আছে। মাইক্রোস্কোপের টেট্রাড বা পুংরেণুর টেট্রাড গুলি একসঙ্গে থাকে। এবার ধীরে ধীরে যখন অ্যান্থারটি ম্যাচিওর হতে শুরু করে বা পরাগধানীটি যত পরিণত হতে শুরু করে, আলটিমেটলি এটি ডিহাইড্রেট হতে চলে, জল, তাই তো, ডিহাইড্রেট হয়ে গিয়ে এরা ডেহিসেন্ট হয়ে যায় বা এর বিদারণ ঘটে। বিদারণ কোনটা ঘটে? লঙ্গিটিউডিনাল যে অ্যাক্সিস রয়েছে, লঙ্গিটিউডিনাল গ্রুপটা রয়েছে, লঙ্গিটিউডিনাল গ্রুপ বরাবর এর একটা বিদারণ ঘটে, যার প্রভাবে এই যে মাইক্রোস্পোর বা পোলেন গ্রেন যেগুলি ডেভেলপ হয়েছে, দেখো মাইক্রোস্পোর, প্রত্যেকটি মাইক্রোস্পোর এক একটি, তাই তো, এরা ধীরে ধীরে, এরা প্রথমে টেট্রাড রূপে থাকে, এরা টেট্রাড গুলি একইভাবে ঘূর্ণি সন্নিহিত ভাবে যুক্ত থাকে, ক্লাস্টার হয়ে থাকে। তো ধীরে ধীরে কি হতে শুরু করে, যত পরিণত হতে শুরু করে, তত এরা আলাদা হয়ে গিয়ে ইন্ডিভিজুয়াল এক একটি পোলেন গ্রেন সৃষ্টি করে। দেখতে পাচ্ছি পোলেন গ্রেন, পোলেন গ্রেন, পোলেন গ্রেন, এরকম পোলেন গ্রেন সৃষ্টি করে। তো প্রত্যেকটি মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে বা প্রত্যেকটি পরাগরেণুস্থলী যেগুলি রয়েছে, সেগুলির মধ্যে কতগুলি পরাগরেণু উৎপন্ন হতে পারে? এর সংখ্যা অনেক বেশি। কিভাবে এগুলি রিলিজ হয়, এগুলি কিভাবে বাইরে নির্গমন হয়? সেগুলি বাইরে নির্গমন হয়
বিদারণ প্রক্রিয়ার মাধ্যমে। আর বিদারণে সাহায্য করেছিল বলেছিলাম বাইরের ৩টি স্তর, ক্যাপিটাম বাদে বাকি যে ৩টি স্তর রয়েছে এরা, এখানে দেখো এই ৩টি স্তরে ডিহিসেন্স হয়ে গেছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই অংশটা ডিহিসেন্স হয়ে গেছে। ডিহিসেন্স হয়ে যাওয়ার পর হবে এখান থেকে পোলেন গ্রেন গুলি বেরোচ্ছে, ওকে। চলো, এবার হোয়াট ইজ পোলেন গ্রেন, বা এই যে এতক্ষণে পোলেন গ্রেন পরাগরেণু পরাগরেণু করছি, কেন পরাগরেণু জরুরি? আসলে পরাগরেণু নয়, আমরা জানি যে যখন আমরা লাইফ সাইকেল পড়েছিলাম প্লান্টে, তখন কিছু টার্ম এসেছিল, সেগুলো হচ্ছে গ্যামেটোফাইট, স্পোরোফাইট, তাই তো? তো সেরকমই পরাগরেণু হচ্ছে আসলে এই সপুষ্পক উদ্ভিদগুলির মেল গ্যামেটোফাইট বা পুং রেণু, পুং লিঙ্গধর দেহ, গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট মানে কি, এরা গ্যামেট কে বহন করে, তাই এদেরকে লিঙ্গধর দেহ বা গ্যামেটোফাইট বলা হয়। তো মেল গ্যামেটোফাইট হচ্ছে হচ্ছে আমার কি পোলেন গ্রেন বা পরাগরেণ। এবার তুমি যদি একটা হিবিস্কাস বা জবা ফুল নেও বা যে কোনো ফুল নিয়ে যদি তার যে পরাগ গুলি রয়েছে, পোলেন গুলি রয়েছে, সেগুলিকে যদি হাতের মধ্যে টাচ করে দেখো, বা তোমার যদি তাকে জলের মধ্যে এক ফোঁটা জল নিয়ে তার উপর ছিটিয়ে দাও, তো সেগুলি ভাসমান অবস্থায় থাকবে। তারপর সেটাকে মাইক্রোস্কোপে দেখলে এরকম বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ, এটা তো আলটিমেট ইলেকট্রন মাইক্রোস্কোপিতে দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিন্ন ভিন্ন পোলেনের ভিন্ন ভিন্ন গঠন রয়েছে, তাদের আর্কিটেকচারটাও তো ভিন্ন রকম। প্রত্যেকটি দেখো, প্রত্যেকটি আকৃতি, আকার, বর্ণ, তার দেহের নকশা সবকিছুই দেখো, প্রত্যেকটি বিন্যাস আলাদা আলাদা রকম। ওকে। তো সাধারণত এই পরাগরেণুগুলি কি রকমের হয়? সাধারণত এরা হয় স্ফেরিক্যাল প্রকৃতির, এখানে একটা গঠন দেখানোর চেষ্টা করা হয়েছে। সাধারণত এগুলি স্ফেরিক্যাল প্রকৃতির বা আহ, গোলাকার প্রকৃতির হয়। আকার যদি দেখতে যাও 25 থেকে 50 মাইক্রোমিটারের মধ্যেই হয়, ডায়ামিটার বা ব্যাস। এবং এটি প্রধানত দুটি লেয়ার থাকে। বাইরের লেয়ারটিকে আমরা বলি এক্সাইল, বাইরে একটি লেয়ার থাকে যেটিকে আমরা বলছি এক্সাইল, আর ভিতরে একটি লেয়ার থাকে যেটিকে আমরা বলছি ইন্টাইল। ওকে। এক্সাইল, ইন্টাইল। এক্সাইল লেয়ারটা কি দিয়ে তৈরি? এক্সাইল লেয়ারটি প্রধানত স্পোরোপোলেনিন নামে একটা মলিকিউল রয়েছে। স্পোরোপোলেনিন একটি বিশেষ জৈব বস্তু, যেটা যদি দেখা যায় আমরা এখন অব্দি যতগুলি বস্তু জানি তার মধ্যে সব থেকে বেশি রেজিস্ট্যান্ট বা সব থেকে বেশি প্রতিরোধ সম্পন্ন জৈব বস্তু, এটা হচ্ছে স্পোরোপোলেনিন। তো এটি উচ্চ তাপমাত্রা, অনেক শক্তিশালী বা অনেক তীব্র অ্যাসিড, তীব্র ক্ষারের পরিবেশও থাকতে পারে। কারণ আমরা জানি পোলেন গ্রেনকে, বিভিন্ন পোলেন গ্রেন হচ্ছে লিঙ্গধর দেহটা, তো একে বিভিন্ন কন্ডিশনে সার্ভাইভ করতে হয়। সাপোজ খুব হাই টেম্পারেচার মরুভূমিতে রয়েছে, বা কোনো প্রাণীর গাটে চলে গেল, তো তার পাচনালীতে সেখানে তীব্র অ্যাসিড রয়েছে, তীব্র ক্ষার রয়েছে, এগুলির মাধ্যমে যাতে ডাইজেস্ট না হয়ে যায়, পাচন না হয়ে যায়, তো সেটার জন্য এই পোলেন গ্রেন গুলি এরকম বাইরের লেয়ারটি স্পোরোপোলেন দিয়ে গঠিত। ওকে। তো এখন অব্দি এমন কোনো এনজাইম বা এখন অব্দি এমন কোনো উৎসেচক জানা যায়নি যেটি এই স্পোরোপোলেনিন লেয়ারটিকে ডাইজেস্ট করতে পারে। ওকে। পোলেন গ্রেনের যে, তাহলে এবার পোলেন গ্রেনের এক্সাইন রয়েছে, এবার কিন্তু এক্সাইন যদি থাকে তাহলে কিভাবে এই ভিতরের পার্টটা থেকে বাইরে এসে বেরিয়ে আসবে? ভিতরে যে কোষটি রয়েছে, কোষটি কিভাবে বৃদ্ধি পাবে? তো সেখানে একটি খুবই সুস্পষ্ট একটা ছিদ্র রয়েছে, এটাকে আমরা বলি জাম পোর বা রেণুরন্ধ্র। যে অংশটিতে, তাহলে পুরোটা এমন একটা অংশ রয়েছে যে অংশটিতে স্পোরোপোলেনিন অ্যাবসেন্ট থাকে এই এক্সাইনের, সেই অংশটিকে বলা হয় কি বলি, সেই অংশটিকে বলি জাম পোর। এই জাম পোর অংশ দিয়েই পোলেন গ্রেন যখন ডেভেলপ করে, পোলেন গ্রেন যখন বৃদ্ধি পায়, তখন পোলেন গ্রেন এই অংশ দিয়েই নিজের বৃদ্ধি ঘটে। ওকে। তো বছরের পর বছর, যেহেতু আমরা জানি স্পোরোপোলেনের একটা বিশেষ প্রতিরোধ সম্পূর্ণ গঠিত, তাই বছরের পর বছর যদি অনেক রকম বিভিন্ন ধরনের পরিবেশে এরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে সক্ষম, তাই তো? তো এদেরকে ফসিল রূপে, তাই তো, বা জীবাশ্ম রূপে সুসংরক্ষিত করে রাখা যায়। আর এই যে বাইরের যে আমরা দেখলাম যে রেণুগুলি বিভিন্ন নকশাযুক্ত হয়, তো বিভিন্ন গঠনযুক্ত হয়, এই নকশাগুলি প্রধানত আসে কিন্তু স্পোরোপোলেনিনের সজ্জার কারণে। স্পোরোপোলেনিনের কারণেই বাইরের দিকে বিভিন্ন ধরনের নকশা দেখা যায় পোলেনিনের। ওকে। আর ভিতরের লেয়ারটা কি বললাম, এক্সাইনের ভিতরে কি রয়েছে? ইনটাইন লেয়ার। ইনটাইন কি? ইনটাইন সাধারণত একটা সেলুলোজ আর পেকটিন দিয়ে তৈরি, তার মানে এটা সাধারণ একটা কোষ প্রাচীর যেরকম হয় সেরকম কোষ প্রাচীরের মতোই একটা গঠন, সেলুলোজ এবং পেকটিন দিয়ে তৈরি। ওকে। পোলেন গ্রেনের এবার সাইটোপ্লাজমটা থাকবে, তাহলে কোষ প্রাচীরের ভিতরে থাকবে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের ভিতরে থাকবে সাইটোপ্লাজম। বুঝলি? ওকে। সাইটোপ্লাজম গুলি, সাইটোপ্লাজমের মধ্যে এবারটি দেখো, প্রত্যেকটি পোলেন গ্রেনের মধ্যে দুটি কোষ থাকে। এই গঠনটি দেখো, প্রত্যেকটি পোলেন গ্রেনের মধ্যে দুটি কোষ থাকে।
একটা হচ্ছে ভেজিটেটিভ কোষ বা অঙ্গজ কোষ, একটি রয়েছে অঙ্গজ কোষ, আরেকটি জেনারেটিভ বা জেনারেটিভ কোষ। জেনারেটিভ কোষ মানে, দেখো দুটির মধ্যে পার্থক্য রয়েছে। ভেজিটেটিভ কোষটি আকারে বৃহৎ হয় এবং বেশিরভাগ অংশই নিয়ে থাকে। আর এই যে নিউক্লিয়াসটি রয়েছে, নিউক্লিয়াসটি ইররেগুলারলি, অর্থাৎ নিউক্লিয়াসটি অনিয়তাকার হয়। এই তিনটি বৈশিষ্ট্য রয়েছে। আর জেনারেটিভ সেল রয়েছে, জেনারেটিভ সেল ছোট অংশ, এবং এটি ভেজিটেটিভ, ভালো করে দেখতে গেলে দেখতে পাবে ভেজিটেটিভ কোষের সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে। আর এই যে নিউক্লিয়াসটি রয়েছে, নিউক্লিয়াসটি খুবই দেখো, নিউক্লিয়াস রয়েছে যে নির্দিষ্ট গঠনযুক্ত নিউক্লিয়াস রয়েছে এবং ডেন্স সাইটোপ্লাজম রয়েছে। সাইটোপ্লাজমটা খুবই ঘন, আর এর মধ্যে মেটাবলিক অ্যাক্টিভিটি চলছে, এটা ডিভাইড করছে। এবার দেখো, বেশিরভাগ অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে এই টু সেল স্টেজই দেখা যায়, যেখানে একটা ভেজিটেটিভ কোষ আর একটা জেনারেটিভ কোষ দেখা যায়। তবে কিছু কিছু স্পেসিস রয়েছে, প্রায় 40% এর ক্ষেত্রে, 40% স্পেসিস এর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কি দেখা যায়, তিন কোষীয় দশা। তিন কোষীয় দশা মানে সেখানে এই জেনারেটিভ সেলটা মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে দুটি পুং গ্যামেট সৃষ্টি করে। তো বেশিরভাগ ক্ষেত্রে এরকম টু সেল স্টেজ থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে এটি তিন সেল স্টেজ, অর্থাৎ এরকম তিন কোষ করে। কারণ সেখানে এই ভেজিটেটিভ কোষটি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে দুটি তৈরি ভেজিটেটিভ কোষ তৈরি করে। ওকে। পোলেন গ্রেন বা পরাগরেণু বিভিন্ন বিভিন্ন অনেক সময় সময় শুনেছ, পরাগরেণুর সময় একটা নির্দিষ্ট নির্দিষ্ট ওয়ার্ড আছে, সেটা হচ্ছে পোলেন অ্যালার্জি বা পরাগরেণু ঘটিত অ্যালার্জি। তো পরাগরেণু ঘটিত অ্যালার্জি হয় কেন? আসলে বিভিন্ন বিভিন্ন পরাগরেণুগুলোর মধ্যে এর বাইরে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন থাকে। সেই অ্যান্টিজেনের প্রতি আমাদের দেহের ভিন্ন ভিন্ন ধরনের, আমাদের যে ইমিউনিটি বা অনাক্রমক ক্ষমতা রয়েছে, অনাক্রমক তন্ত্র রয়েছে, সেটা বিভিন্ন ভাবে অ্যাক্ট করে। তার কারণে অ্যালার্জি দেখা যায়। তো বিভিন্ন বিভিন্ন পোলেন গ্রেনের ক্ষেত্রে অ্যালার্জি হয়, যেটি আলটিমেটলি ক্রনিক কিছু রেসপিরেটরি ডিসঅর্ডার, যদি অনেক বহুকাল ধরে যদি কেউ এই ধরনের পোলেনের প্রতি এক্সপোজ থাকে, তাহলে তার দীর্ঘ লাইক অ্যাস্তমা, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস এর মতো রোগগুলি হতে পারে। প্রধানত এখানে পার্থেনিয়াম বা ক্যারোট ঘাস সম্বন্ধে খুব জানা জরুরি, কারণ এটাই হচ্ছে, এটাকে গমের সাথে আনা হয়েছিল, মানে গম যখন আনা হয়েছিল গমের সাথে এটি চলে এসেছিল মিশে, এবং এসে এটি ভারতবর্ষে এখন সব জায়গায় ইউবিকুইটাস হয়ে গেছে, তাই তো। ভারতবর্ষে প্রায় সব জায়গাতেই অবস্থিত, এবং এর যে পোলেন গুলি রয়েছে বা এর যে পরাগরেণু রয়েছে, এই পরাগরেণুগুলি খুব সিভিয়ার অ্যালার্জি করতে সক্ষম। ওকে। তবে পোলেন গ্রেন সম্বন্ধে আরো কিছু বিশিষ্ট পয়েন্ট রয়েছে, যেমন যে পোলেন গ্রেন গুলি রয়েছে বা যে পরাগরেণুগুলি রয়েছে, এগুলি নিউট্রিয়েন্ট সমৃদ্ধ, অর্থাৎ এগুলির মধ্যে, কারণ পরাগরেণু কি, দেখো পরাগরেণুগুলি এই অ্যান্থার থেকে রিলিজ হওয়ার পর একে পৌঁছাতে হবে ফিমেল পার্টে বা গাইনোসিয়ামের কাছে। তো তার জন্য এবার সব ক্ষেত্রে এরকম সম্ভব হয় না যে একই গাছের মধ্যে সেম ফুলের মধ্যে হচ্ছে, বা একই গাছের অন্য অন্য ফুল হচ্ছে। এখন এরকম হয় যে এক গাছের এক গাছ থেকে অন্য গাছে যেতে হবে। আলটিমেটলি, এবং তার মধ্যে গিয়ে সেই পরাগরেণু নিজের পোলেন একটা টার্মিনাল তৈরি করবে, এবং আলটিমেটলি সেটির মাধ্যমে সে নিজের গ্যামেট গুলিকে পাস করে। তো এই বিশেষ প্রক্রিয়াগুলির মাধ্যমে পলিনেশনের জন্য, যে পলিনেশন আগে যে সমস্ত ঘটনা ঘটেছে তার জন্য প্রচুর পরিমাণে শক্তি প্রয়োজন। শক্তি প্রয়োজন মানে তার মধ্যে থাকবে নিউট্রিয়েন্ট সঞ্চিত থাকবে। এবার এই পরিপোষক গুলি যেহেতু সমৃদ্ধ হয়, তো আমরা এই নলেজটাকে ইউজ করে বর্তমান যুগে নিউট্রিয়েন্টের সাপ্লিমেন্ট হিসেবে বা ফুড সাপ্লিমেন্ট হিসেবে এই পোলেন বা পরাগরেণুর ট্যাবলেট গুলি ব্যবহার করা একটা ফ্যাশন হয়ে গেছে। ওয়েস্টার্ন কান্ট্রিজে পরাগরেণুগুলিকে ট্যাবলেটের রূপে বা সিরাপের রূপে বাজারে বিক্রি করা হয়। এবং এটাও দেখা গেছে যে যারা পোলেন কনজাম করেন বা তারা পরাগরেণু ব্যবহারের ফলে বিভিন্ন অ্যাথলিটদের বা ক্রীড়াবিদদের ক্ষেত্রে, ক্রীড়াবিদ এবং রেস হর্স যেগুলি রয়েছে, ঘোড়া যেগুলি রয়েছে, সেই ঘোড়ার কর্মদক্ষতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এটা একটা ভালো বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এইগুলি ব্যবহারের ফলে তাদের পারফরমেন্স বা তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এবার পরাগরেণুগুলি যে রিলিজ হলো, রিলিজ হওয়ার পর সেটি নিষেক্রিয়া অংশগ্রহণ করতে হয়। তাহলে দেখো, পরাগরেণু মেল পার্ট থেকে, একটা মেল পার্ট রয়েছে অ্যান্থার, অ্যান্থার থেকে রিলিজ হলো, পৌঁছাতে হবে একে স্টিগমায়, স্টিগমা যেটা আলটিমেটলি চাইল্ড হয়ে ওভারিতে পৌঁছাবে।
যেখানে ডিম্বক এটা অপেক্ষা করছে। তো এই পরাগরেণুগুলি নিজেকে অংশগ্রহণ করতে হলে তারা পরাগরেণু থেকে নির্গত হওয়ার পরই কর্মক্ষমতা হারানোর আগেই, তাতে এর যে ভায়াবিলিটি রয়েছে বা এর যে কর্মক্ষমতা রয়েছে, কর্মক্ষমতা হারিয়ে যাওয়ার আগেই একে স্টিগমায় পৌঁছাতে হবে। স্টিগমা, যেটাকে তোমরা গর্ভমুণ্ড বলতে পারো, এই গর্ভমুণ্ডে পতিত হতে হবে। এবার তোমার কি মনে হয় যে কতক্ষণ অবধি সাধারণত কর্মক্ষমতা ধরে রাখতে পারে পরাগরেণুগুলি? তো সমস্ত পরাগরেণু তো একই রকমের সময় ধরে এর যে কর্মক্ষমতা রয়েছে তা থাকবে না, তাই তো? তো ভিন্ন ভিন্ন পরাগরেণুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভায়াবিলিটি রয়েছে এবং সেটা ডিপেন্ড করে যে সেটি কোন স্পিসিস এর উপরে, তো বিভিন্ন ভিন্ন স্পিসিস এর ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু হারে এটি টেম্পারেচার এবং হিউমিডিটি, অর্থাৎ তাপমাত্রা এবং আর্দ্রতার উপরও ডিপেন্ড করে। যেমন কিছু দানা শস্য যেমন ধান, গম, এদের যে ভায়াবিলিটি রয়েছে, এদের যে পরাগরেণুগুলি রয়েছে, এগুলি 30 মিনিটের মধ্যে কর্মক্ষমতা হারিয়ে ফেলে। অন্যদিকে রোজেসি ফ্যামিলির মধ্যে, এই তো রোজেসি ফ্যামিলি হয়ে গেল, লেগুমিনেসি ফ্যামিলি, এই তো সোলানাসি ফ্যামিলি, যেটা পটেটো ফ্যামিলি, এদের ক্ষেত্রে এদের যে পরাগরেণুগুলি রয়েছে সেগুলির ভায়াবিলিটি বা কর্মক্ষমতা মাসের পর মাসও থাকতে পারে। আবার অনেকগুলি রয়েছে যেগুলি ইয়ার্স অব্দি থাকতে পারে। যেমন তোমরা শুনেছো যে মানুষের ক্ষেত্রে তাদের যে পুং গ্যামেটটি রয়েছে, স্পার্মকে কালেক্ট করে রাখা হয়, তাই তো? স্পার্ম ব্যাংকের মধ্যে শুক্ররসগুলিকে বা বীর্যগুলিকে সহ্য করে রাখা হয়। কিন্তু সেরকমই পোলেন গুলিকেও আমরা লিকুইড নাইট্রোজেনে, তো তরল নাইট্রোজেনের মধ্যে -196 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে পারি। যেগুলিকে বলা হয় এই ব্যাংক গুলিকে বলা হয় সিড ব্যাংক, যেগুলোর মধ্যে আমরা সিডকে, দেখো কিছু রয়েছে সিড ব্যাংক যেগুলির মধ্যে সিড অ্যারেঞ্জ করে রাখছি, সিড গুলিকে সঞ্চয় করে রাখা হয়। পোলেন ব্যাংক রয়েছে পোলেন সঞ্চয় করার জন্য, স্পাম ব্যাংক রয়েছে স্পাম। সবগুলোই প্রায় -190 ডিগ্রি সেলসিয়াসে লিকুইড নাইট্রোজেনে সঞ্চয় করে রাখা হয়, যাতে এদের কর্মক্ষমতা হারিয়ে না যায়, আবার এদেরকে সম্পূর্ণভাবে সঞ্চয় করে রাখা যায়। ঠিক আছে? তাহলে এই ছিল মোটামুটি যে পুংজনন তন্ত্রটা ছিল সপুষ্পক উদ্ভিদের, সেটা সম্বন্ধে। এবার আমাদেরকে এটা জানতে হবে যে স্ত্রী জনন তন্ত্রের মধ্যে কি কি গঠন আসে এবং সেই গঠনগুলি কিভাবে মিশেকে সাহায্য করছে বা জনন প্রক্রিয়ায় সাহায্য করে। তো যেমনটি ফ্লাওয়ার পার্টসে আমরা দেখেছি যে প্রধানত স্ত্রীকেশর চক্র চক্র বা যেটা গাইনোসিয়াম রয়েছে, সেই গাইনোসিয়ামের মধ্যে প্রত্যেকটি অংশ পার্টকে কি বলা হয়? কার্পেল বা পিস্টিল, তাই তো? বা গর্ভকেশর। এবার এরকম হতে পারে যে অনেক সময় একটি কার্পেল রয়েছে, কিছু কিছু উদ্ভিদ রয়েছে যাদের ক্ষেত্রে একটি, কিছু কিছু ফুল রয়েছে যেগুলি একটি কার্পেল রয়েছে, সিঙ্গেল পিস্টিল থাকে অনেকের ক্ষেত্রে। আবার অনেকের ক্ষেত্রে একের বেশি পিস্টিল থাকে। তো একের বেশি পিস্টিল হতে পারে এরা একসঙ্গে যুক্ত থাকতে পারে, সবগুলো এরকম কম্প্যাক্ট হয়ে ফিউজ হতে পারে একসঙ্গে, সেটাকে বলে সিনকার্পাস। আবার আলাদা আলাদা থাকতে পারে, সেটাকে আমরা বলি অ্যাপোকার্পাস। এখানে দেখতে পাচ্ছ এই যে এটা একটা মনোকার্পেলারি, তাই তো? একটি রয়েছে। এইটি দেখতে পাচ্ছি মাল্টি কার্পেলারি, একের বেশি পিস্টিল দেখতে পাচ্ছি। এবার এগুলো সবগুলো একসঙ্গে যুক্ত রয়েছে। তো একসঙ্গে যদি যুক্ত থাকে তাহলে আমি এটাকে কি বলবো? একসঙ্গে যুক্ত থাকলে সেটাকে বলে সিনকার্পাস। আর এক্ষেত্রে দেখো প্রত্যেকটি অনেকগুলি কার্পেল রয়েছে, কিন্তু এরা একে অপরের সঙ্গে যুক্ত নয়। এদেরকে আমরা বলতে পারি, এরা যেহেতু আলাদা আলাদা রয়েছে, এদেরকে বলা হয় অ্যাপোকার্প। কার্পাল গুলো আলাদা, তাহলে অ্যাপোকার্পাস মাল্টি ক্যাপিলারি, এটা সিনকার্পাস, এটাও মাল্টি ক্যাপিলারি। ওকে, এগুলি উদাহরণ মনে থাকবে তাহলে। সিনকার্পাস আছে প্যাপেভার, আর আলাদা আলাদা অ্যাপোকার্পাসের হচ্ছে মাইসেলিয়া। আর এখানে একটা ছবি দেখানো হয়েছে হিবিস্কাসের। হিবিস্কাসের ক্ষেত্রে আইডিয়াল একটা আমরা কার্পেল ও পিস্টিলের গঠন পাই, যেখানে তিনটি গঠন, এর মধ্যে তিনটি অংশ রয়েছে। এর যে অংশটি পোলেন বা পরাগরেণুকে রিসিভ করে সেটা হচ্ছে স্টিগমা বা গর্ভমুণ্ড। গর্ভমুণ্ডর পরে বাকি যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে গর্ভদণ্ড, এবং এর শেষ অংশে রয়েছে গর্ভাশয় বা একটা ওভারি, যেটি কিসের উপর থাকে? থ্যালামাসের উপর স্ট্যান্ড করে বা পুষ্পাক্ষের উপর থাকে। ওকে, স্টিগমা বা ল্যান্ডিং পার্টটা, তাই তো? ল্যান্ডিং অংশ, যার মধ্যে আলটিমেটলি এসে পরাগরেণুগুলি অবতরণ করবে। আর সেখান থেকে শুরু করে একটা বিশেষ লম্বা দৈর্ঘ্য একটি উম, সরু অংশ, সরু দীর্ঘ অংশ রয়েছে, এটাকে আমরা বলি গর্ভদণ্ড। আর গর্ভকেশরের একদম মূল দেশে যে স্ফীত অংশটা থাকে,
সেটাকে আমরা বলি ওভারি বা গর্ভাশয়। এই ওভারির মধ্যে বা গর্ভাশয়ের মধ্যে, গর্ভাশয়ের যে অভ্যন্তরের প্রকোষ্ঠটা রয়েছে যেটাকে আমরা বলি লকিউল, ওভারিয়ান ক্যাভিটি বলতে পারো বা লকিউল, এই লকিউলের মধ্যেই থাকে প্লাসেন্টা বা যেটাকে আমরা বলছি। প্লাসেন্টার সজ্জা আমরা দেখেছিলাম ওভারির মধ্যে থাকে প্লাসেন্টেশন, মার্জিনাল প্লাসেন্টেশন, সেন্ট্রাল প্লাসেন্টেশন, এগুলো ঠিক আছে। এই অম্লা বিন্যাসগুলো এটা আমরা দেখেছিলাম। তো প্লাসেন্টা হচ্ছে ওভারিয়ান ক্যাভিটি বা ওভারিয়ান যে গর্ভাশয় যে প্রকোষ্ঠ রয়েছে সেখানে উপস্থিত। তোমরা এগুলো পার্থক্য পড়ে রেখেছো। এবার অমরা থেকে বা প্লাসেন্টার সঙ্গে, প্লাসেন্টা থেকে তৈরি হয় মেগাস্পোরাঞ্জিয়া, এখান থেকে উৎপন্ন হয় কি মেগাস্পোরাঞ্জিয়া বা যেটাকে আমরা ওভিউলও বলে থাকি, ডিম্বক। এবার প্রত্যেকটি ওভারির ক্ষেত্রে, প্রত্যেকটি গর্ভাশয়ের ক্ষেত্রে ডিম্বকের সংখ্যা ভিন্ন হতে পারে। অনেকের ক্ষেত্রে এক হয়, যেমন আম, ধান, গম এগুলিতে। আবার পেঁপে বা তরমুজ, অর্কিডের ক্ষেত্রে এগুলি ডিম্বকের সংখ্যা, প্রত্যেকটি গর্ভাশয়ে ডিম্বকের সংখ্যা একের বেশি। দেখো, ওভিউল গুলি আলটিমেটলি সিডে কনভার্ট হচ্ছে আর ওভারিটা ফ্রুটে। তো একটি ওভারির মধ্যে যদি একটি সিড থাকে, তো একটি ফ্রুটের মধ্যে একটা সিড থাকতেই পারে। এটা হচ্ছে নর্মাল, একটা ওভারির মধ্যে একটা ওভিউল রয়েছে। একের বেশি যদি ওভিউল থাকে তাহলে একের বেশি সিড দেখতে বা পরিণত হয়েছে, সেরকমই দেখতে পাচ্ছি আমরা তরমুজের ক্ষেত্রে, তো পাপায়ার ক্ষেত্রে, অর্কিডের ক্ষেত্রে, ঠিক আছে, পেঁপে, তরমুজ, অর্কিড এগুলোর মধ্যে দেখা যায় এরকম। ওকে। তো এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামটি, সরি ম্যাক্রোস্পোরাঞ্জিয়ামটি বা ওভিউল সম্বন্ধে জানার চেষ্টা করি। ওখানে যেরকম ছিল মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এখানে হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম বা ডিম্বক। এবার ডিম্বকের যদি গঠন দেখতে চাও, এখানে একটা আদর্শ ডিম্বকের গঠন দেখানো হয়েছে, যেখানে এই ডিম্বক গুলি কিভাবে জুড়ে থাকে ডিম্বক বৃন্তের সঙ্গে, এটাকে আমরা ফিউনিকল বলি। দেখো, এটা ওভারি রয়েছে, ওভারির মধ্যে প্লাসেন্টা আছে, এই প্লাসেন্টার মধ্যে এই ওভারি গুলো সজ্জিত। কিভাবে সজ্জিত রয়েছে এই সজ্জাক্রমটাই হচ্ছে, সরি, কিভাবে সজ্জিত রয়েছে এই অ্যাটাচমেন্টটা, এটা দেখানো আছে। তো এই যে অংশটি প্লাসেন্টার সঙ্গে জুড়ে থাকে সেই অংশটাকে বলে ডিম্বক বৃন্ত বা ফিউনিকল। আর এটি যে অংশ থেকে একদম যে পার্টটার সঙ্গে ওভারির সাথে কানেক্ট করে, সরি ওভিউলের সাথে কানেক্ট করে, ডিম্বকের সাথে কানেক্ট করে, সেই অংশটাকে বলে হাইলাম বা ডিম্বকের নাভি। আমাদের ক্ষেত্রে যেমন আমরা নাভিদের সঙ্গে, নাভির মাধ্যমে মায়ের সঙ্গে জুড়ে থাকে মায়ের বডিতে, সেরকম এদেরও হাইলাম নামে একটা অংশ বা নাভি অংশ থাকে যেটার মাধ্যমে এটি প্লাসেন্টার সঙ্গে জুড়ে থাকে। আর এর যে গঠনটি রয়েছে, তো গঠনের মধ্যে যদি দেখি, যেমন পরাগরেণুতে আমরা দেখেছিলাম, সেখানে পরাগস্থলীতে দেখেছিলাম সেখানেও 4টি লেয়ার থাকে, বাইরে এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, সেরকম এখানেও কিছু লেয়ার রয়েছে। সেগুলি যে বাইরের লেয়ারটিকে বলে আউটার ইন্টেগুমেন্ট বা বহি ডিম্বক তন্ত্র। ইন্টেগুমেন্ট মানে ডিম্বক তন্ত্র। তো বাইরের দিকে রয়েছে একটি আউটার, দেখো আউটার লেয়ার রয়েছে একটা, বহির দিকে বহির ডিম্বক আর অন্তর্ডিম্বক। ওকে। আর এটি ঠিক ভিতরে থাকে নিউসেলাস কোষগুলি। নিউসেলাস কোষগুলি বা নিউসেলাস কোষগুলিকে বলা হয় ভ্রূণ পোষক কোষ। এটাকে ভ্রূণ পোষক কোষ কেন বলি? দেখো, আলটিমেটলি এখানে এমব্রিও স্যাক রয়েছে, ভ্রূণ থলি রয়েছে। এই ভ্রূণ থলির মধ্যে একটা নিষেকের পরে এখানে ভ্রূণ তৈরি হবে। সেই ভ্রূণ বা এমব্রিওটাকে খাবার বা পুষ্টি প্রদান করে এই নিউসেলাস কোষগুলি, তাই এদেরকে ভ্রূণ পোষক কোষ বলা হয়। ক্লিয়ার? এটা ভ্রূণ পোষক কলা বা নিউসেলাস। এবার এখানে দুটো এন্ড দেখতে পাচ্ছ, মাইক্রোপাইল আর ট্যালাজাল এন্ড, ট্যালাজাল পোল, দুটো পোল দেখতে পাওয়া যাচ্ছে। তো এদেরকে প্রধানত বলা হয়ে থাকে মাইক্রোপোল বা যে মাইক্রোপাইল। আর মাইক্রোপাইল কোন এন্ডটাকে বলি? মাইক্রোপাইল হচ্ছে এই এন্ডটা যেটি হাইলামের দিকে থাকে, আর তার অপোজিট অংশে থাকে ট্যালাজাল অংশ, ঠিক আছে? তো আমরা চলো এটা দেখে নিই। দেখো, ওভিউল গুলি প্লাসেন্টার সঙ্গে জুড়ে থাকে একটা বৃন্তের মাধ্যমে, যেটা আমরা ডিম্বক বৃন্ত বা ফিউনিকল বলি। আর ফিউনিকল যে অংশ ডিম্বকের দেহের সঙ্গে জুড়ে থাকে সেই অংশটাকে আমরা বলি হাইলাম বা ডিম্বকের নাভি। ওকে। আর তাহলে নাভি কি? ডিম্বক নাভি বা হাইলাম হচ্ছে সেই অংশটা যেখানে ফিউনিকল শেষ আর ওভিউল স্টার্ট হচ্ছে, সেই অংশটা হচ্ছে হাইলাম। ওকে। আর প্রত্যেকটি ডিম্বকের বাইরের দিকে কিছু আবরণী থাকে বা ত্বক থাকে, এই আবরণী গুলিকে আমরা কি বলেছিলাম? ইন্টেগুমেন্ট বা বহিঃত্বক, তাই তো? কিন্তু এই ইন্টেগুমেন্ট গুলি পুরোপুরি ডিম্বকটাকে ঘিরে থাকে, এটা মনে করো ডিম্বক পুরোপুরি ভাবে ঘিরে থাকে, কিন্তু একটা অংশ রয়েছে যে অংশে এটিকে ঘিরতে পারে না, সেই টিপ বা প্রান্ত অংশটিকে বলা হয় মাইক্রোপাইল। আর মাইক্রোপাইলের অপোজিট অংশটাকে বলা হয় চ্যালাজা। চ্যালাজা হচ্ছে কি অংশটা? চ্যালাজা হচ্ছে যে বেসাল পার্টটা রয়েছে বা মূল দেশটি রয়েছে, সেটা হচ্ছে চ্যালাজা। আর যে ডিম্বক রন্ধ্র অংশটি রয়েছে, যে ছিদ্রটা রয়েছে, সেটা হচ্ছে মাইক্রোপাইল। এই মাইক্রোপাইল দিয়ে আলটিমেটলি পোলেন তেল প্রবেশ করবে। তো পোলেন গুলি যে বা পরাগরেণু গুলি আছে, এগুলি প্রবেশ করে এই মাইক্রোপাইলের এন্ড দিয়ে, ঠিক আছে? তো যে অংশে ডিম্বক রন্ধ্রটা থাকে সেই অংশটাকে মাইক্রোপাইল এন্ড বলি, আর তার অপোজিট এন্ডটা হচ্ছে
একটি আলাদা, ঠিক আছে? Okay. এবার ইন্টিগুমেন্ট গুলি ঘিরে থাকে একটা বিশেষ ধরনের কোষগুলিকে, কোষগুচ্ছকে, যেগুলিকে আমরা বলি ভ্রূণ পোষক কোষ। আচ্ছা, এই ভ্রূণ পোষক কোষগুলির মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত থাকে, কারণ আলটিমেটলি যখন ফার্টিলাইজেশন হবে, ভ্রূণ উৎপন্ন হবে, সেই ভ্রূণগুলো এদের নিউট্রিশন বা ভ্রূণগুলি কোত্থেকে খাবার পায়? ভ্রূণগুলিকে খাবার সাপ্লাই করে এই নিউসেলাস গুলি। ওকে। আর নিউসেলাস এর ভিতরে দিকে কি রয়েছে? এমব্রিও স্যাক বা ভ্রূণ থলি। দেখো, ভ্রূণ তো এটা যখন ফার্টিলাইজ হলো তারপরে, তো তার আগে এর নাম থাকবে, সেটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট। ওখানে যখন পরাগ রেণু ছিল, তো ওখানে দেখেছিলাম যে পরাগ রেণুস্থলী রয়েছে, সেই পরাগ রেণুস্থলের মধ্যে স্পোরোজেনাস টিস্যু গুলো থেকে আলটিমেটলি সেখান থেকে পরাগ রেণু তৈরি হচ্ছিল। এই প্রত্যেকটি পরাগ রেণু এক একটি মেল গ্যামেটোফাইট বা যে পুং লিঙ্গতার দেহ ছিল সেটাকে প্রকাশ। এক্ষেত্রে লিঙ্গতার দেহ কোনটি? এই এমব্রিও স্যাকটি লিঙ্গতার দেহকে প্রকাশ করে প্রধানত। সাধারণত এক একটি ওভিউলের মধ্যে প্রধানত এক একটি এমব্রিও স্যাকই থাকে, ঠিক আছে? এক একটি ডিম্বকের যে রয়েছে, প্রত্যেকটি ডিম্বকের মধ্যে একটি ভ্রূণথলি সাধারণত থাকে, একটি মাত্রই থাকে সাধারণত। ওকে। এই যে ভ্রূণ থলিগুলির মধ্যে বা ওভিউলের মধ্যে এই এমব্রিও স্যাক বা ভ্রূণ থলিটি থেকে কিভাবে ফিমেল গ্যামেট গুলি তৈরি হয় সেটা আমাদেরকে জানতে হবে। ফিমেল গ্যামেট বা ম্যাক্রোস্পোর, যেটাকে বলছি স্ত্রী রেণু, তাই তো? মেগাস্পোর গুলি, মেগাস্পোর মাদার সেল থাকে, সেই মেগাস্পোর মাদার সেল বা মেগাস্পোর স্ত্রী রেণু মাতৃকোষ থেকে স্ত্রী রেণু তৈরি হওয়ার এই ঘটনাটাকে বলা হয় মেগাস্পোরোজেনেসিস। ওখানে ছিল মাইক্রোস্পোরোজেনেসিস, যার মাধ্যমে পুংরেণু তৈরি হচ্ছিল। এখানে হচ্ছে মেগাস্পোরোজেনেসিস, যার মাধ্যমে স্ত্রী রেণুগুলি তৈরি। তবে স্ত্রী রেণুগুলি এরকম নয় যে ওখানে যেরকম একটি থেকে চারটি, একটি মাতৃকোষ থেকে চারটি ধরনের পরাগ পুংরেণু তৈরি হচ্ছিল, এখানে এরকমটা হয় না। এখানে প্রধানত একটি কোষ রয়েছে, একটি কোষ দৈর্ঘ্যে বৃদ্ধি পায় এবং সেটি থেকে স্ত্রী কোষের, দেখো এরকম সাধারণত কি হয়, এটা মাইক্রোপাইলারিন, এটা আমরা দেখেছিলাম। বাইরে থেকে ইন্টিগুমেন্ট রয়েছে, বহির্ত্বক রয়েছে, ভিতরে নিউসেলাস রয়েছে, আর ভিতরে রয়েছে মেগাস্পোর মাদার সেল বা স্ত্রী রেণু মাতৃকোষ। উল্টে দিয়েছি ছবিটাকে, এদিকে sorry, একই দিকে আছে, এদিকে মাইক্রোপ্যারাইন রয়েছে। এবার প্রথমে মেগাস্পোর কি মাদার সেল কি হলো, একটি থেকে দুটি কোষ তৈরি হলো। প্রথমে ডায়াড হলো, তারপর ডায়াডের মধ্যে ডিভিশন হয়ে তৈরি করে চারটি কোষ, চারটি নিউক্লিয়াস, যেটাকে বলছে মেগাস্পোর টেট্রাড। ওকে। এবার তাহলে কি হয়, প্রত্যেকটি নিউক্লিয়াসের ভিতরে যে এমব্রিও একটা মেগাস্পোর অঞ্চলটি রয়েছে, মেগাস্পোরাঞ্জিয়াম রয়েছে, ফিমেল গ্যামেটোফাইট। এই ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয় কিভাবে? মেগাস্পোর থাকে ভেতরের দিকে, মেগাস্পোর গুলি করতে তৈরি হচ্ছে মেগাস্পোর মাদার সেল, স্ত্রী রেণু মাতৃকোষ। মাতৃকোষ প্রথমে যেমন দুটি কোষ, যেমন মিওসিস প্রক্রিয়া যেমন নর্মাল হয় না, সেরকম নর্মাল মিওসিস প্রক্রিয়া এখানে মেগাস্পোর টেট্রা তৈরি হয়, প্রত্যেকটি এন এন যুক্ত, এন 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 হ্যাপ্লয়েড। ওকে। সিঙ্গেল মেগাস্পোর মাদার সেল এমএমসি রয়েছে, মাইক্রোপাইলার এন্ড। এবার এর দুটি এন্ড, চালাজাল এন্ড আর মাইক্রোপাইলার এন্ড। এই মাইক্রোপাইলার এন্ডের দিকে একটি কোষ পারসিস্ট করে, বাকি তিনটি কোষ কি হয়ে যায়? বাকি তিনটি কোষ বিলুপ্ত হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? আনলাইক মাইক্রোস্পোরেঞ্জিস প্রত্যেকটি কোষ এক একটি পুংরেণু তৈরি করছিল। এখানে দেখো প্রত্যেকটি কোষ একটি পুংরেণু তৈরি করছিল, কিন্তু মেগাস্পোরোজেনেসিসে বা স্ত্রী রেণু সৃষ্টির ক্ষেত্রে প্রত্যেকটি কোষ থেকে তৈরি হয় না, বরং সেখানে চারটির মধ্যে একটি কোষই রয়েছে যেটি আলটিমেটলি একটি স্ত্রী রেণু তৈরি করতে